তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। কিন্তু তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন। দেখো এই প্রশ্নটা হোয়াট দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এর পরের প্রশ্নটা আর কোনো হু, হুইচ, হোয়াট দিয়ে শুরু হলো না, তার বদলে একটা ভার্ব দিয়ে শুরু হলো। তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল। আবার এখানে ডু দিয়ে শুরু করতে হলো। তাহলে কিছু প্রশ্ন WH এই ওয়ার্ডগুলো হু, হুইচ, হোয়াট, হোয়েন এগুলো দিয়ে শুরু হচ্ছে, আবার কিছু প্রশ্ন ভার্ব দিয়ে শুরু হচ্ছে। আজকে আমরা শিখব কিভাবে প্রশ্ন করতে হয়, তার কনস্ট্রাকশনটাই বা কি, আবার না বলতে হয় কিভাবে। আমি খেলছি না, আই অ্যাম নট প্লেয়িং। আমি টাকা চাই না, এখানে আবার একটা ডু ভার্ব এসে গেছে। এই কিভাবে প্রশ্ন করতে হয় আর না বলতে হয়, এইগুলোই আজকের ক্লাসে আমরা শিখব। সবাই বলে প্রশ্ন করা নাকি খুব কঠিন, কিন্তু আজকের ক্লাসটা শেষ করার পরে তুমি বুঝবে সবাই ভুল বলে, প্রশ্ন করা খুব সহজ। ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্টেড। আমাদের প্রথম ক্লাসে আমি তোমাকে 12 প্রকারের সেন্টেন্স শিখিয়েছিলাম। ওই প্রত্যেকটা সেন্টেন্স থেকে 2 রকমের প্রশ্ন করা যায়। তার মধ্যে আমি একটা সেন্টেন্স নিয়েছি, দেখো তুমি খেয়েছো, ইংরাজি নিশ্চয়ই তুমি জানো, ইউ হ্যাভ ইটেন। এর থেকে 2 রকমের প্রশ্ন হতে পারে। তুমি কি খেয়েছো, উত্তরে তোমাকে বলতে হবে হ্যাঁ বা না। আবার আরেক রকমের প্রশ্ন করতে পারি, তুমি কি খেয়েছো, মানে কি কি আইটেম খেয়েছো সেটা বলো, অথবা তুমি কখন খেয়েছো। এই যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নটার কিন্তু একটা নির্দিষ্ট উত্তর আছে। একে হ্যাঁ বা না বললে উত্তর দেওয়া যায় না। তাহলে এই 2 ধরনের প্রশ্ন, যার উত্তরে হ্যাঁ বা না বললেই হবে, একে আমরা বলি ইয়েস নো কোয়েশ্চেন। আর যে প্রশ্নটার উত্তর দিতে গেলে কিছু বলতে হয়, কখন খেয়েছো, একটা উত্তর দিতে হবে, এইগুলোকে আমরা বলি WH টাইপ কোয়েশ্চেন। ওই যে বলছিলাম হু, হুইচ দিয়ে শুরু হচ্ছিল, এগুলো সেই প্রশ্ন। তাহলে এখন দেখো, তুমি কি খেয়েছো, একে প্রশ্ন করতে গেলে করতে হবে যেটা, এই যে এখানে 2টো ভার্ব দেখতে পাচ্ছ, এর মধ্যে প্রথম ভার্বটাকে শুধুমাত্র সামনে নিয়ে চলে এসো। তাহলে লিখবো হ্যাভ প্রথমে এলো, এবার ইউ ছিল, ইউ ইটেন, যেমন ছিল তেমনই রয়ে গেল। এই হয়ে গেল প্রশ্ন। তুমি কি এসেছো, হ্যাভ ইউ কাম। যদি এবার উত্তর জানতে চাই, তুমি কি খেয়েছো, দেখো এই দীর্ঘিকার দিয়ে প্রশ্ন থাকলে তার মানে হলো কি খেয়েছো সেটা জানতে চাইছি। হ্রস্বীকার দিয়ে প্রশ্ন থাকলে আমরা শুধু হ্যাঁ বা না জানতে চাই। এই ক্ষেত্রে কি করব জানো, এটাকেই লিখবো হ্যাভ ইউ ইটেন। কিন্তু এই কি কথাটার ইংরাজি তুমি দেখতে পাচ্ছ, ওখানে হোয়াট আছে, এই হোয়াট কথাটা শুরুতে বসিয়ে দেব, হোয়াট হ্যাভ ইউ ইটেন। এবার যদি কখন খেয়েছো বলি, তখন কখনের ইংরাজি দেখতে পাচ্ছ হোয়েন আছে, তখন বলবো হোয়াটের বদলে হোয়েন হ্যাভ ইউ ইটেন, এই হোয়েন বলে বাকিটা বলো। যদি বলি তুমি কোথায় খেয়েছো, তাহলে বলবো হোয়ার হ্যাভ ইউ ইটেন। তাহলে দেখো এই WH ওয়ার্ডগুলো বসাতে হবে কি না, এটা সম্পূর্ণ নির্ভর করছে প্রশ্নটার উত্তর হ্যাঁ বা না বললে দেওয়া যাচ্ছে কি যাচ্ছে না তার উপরে। যদি প্রশ্নটার উত্তর হ্যাঁ বা না বললেই মিটে যায়, তাহলে এই WH ওয়ার্ডগুলো, ওই লিস্টের WH ওয়ার্ডগুলো দিতে হবে না। কিন্তু যদি প্রশ্নটার উত্তরে নির্দিষ্ট কিছু তথ্য দিতে হয়, তখন ওই WH ওয়ার্ডগুলি দিয়েই শুরু করতে হবে। তারপরে এই যে মূল বাক্যটা ছিল, এটার থেকেই
একটা ভার্বকে সামনে নিয়ে আসতে হবে। কিন্তু কোন ভার্বটাকে সামনে আনতে হবে? না, আমি প্রথম যে ভার্বটা ছিল, এখানে দুটো ভার্ব ছিল, আমি প্রথম ভার্বটাকে সামনে এনেছি। কিন্তু যদি বাক্যটা এমন থাকে, মনে করো আমি খাই, এর ইংরাজি নিশ্চয়ই তুমি জানো। প্রথম ক্লাসটা আমার যদি না দেখে থাকো, ওটা আগে দেখে তারপরে এই ক্লাসটা দেখো, তবেই তুমি সহজে বুঝতে পারবে। আই ইট। এখন এই বাক্যটাতে তো একটাই ভার্ব আছে, তাহলে কি আমরা এই ভার্বটাকেই শুরুতে নিয়ে আসব? তাহলে কি এর ইংরাজি হবে ইট আই? না, এইভাবে এই ইংরাজিটা বলা যায় না। ভার্বটা সামনে কখন আসবে এটা বোঝার জন্য তোমাকে অক্সিলিয়ারি ভার্বটা একটু শিখে নিতে হবে। যদিও একটুখানি গ্রামারের কথা বলবো, কিন্তু খুব সহজ। এই অক্সিলিয়ারি ভার্বটা ইংরাজি বলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তুমি খুব সহজেই শিখে যাবে। একটু দেখো, এই ভার্বগুলিকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। তিন রকমের দেখাচ্ছি তোমাকে, দেখো। প্রাইমারি অক্সিলিয়ারি দুই রকম, বি ভার্ব আর হ্যাভ ভার্ব। বি ভার্ব মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাড, আর পাস্ট টেন্স হলে হ্যাড। আর এক রকমের ভার্ব হলো মডাল অক্সিলিয়ারি ভার্ব, শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, মাস্ট, কুড, মাইট, এইগুলি, এই ভার্বগুলি মডাল অক্সিলিয়ারি ভার্ব। এখন প্রশ্ন তৈরি করতে গেলে এই দুই প্রকারের অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, তারাই শুধুমাত্র শুরুতে আসতে পারবে। দেখো, ইউ হ্যাভ ইটেন, হ্যাভ এটি অক্সিলিয়ারি ভার্ব, এই যে এই কারণে ওই হ্যাভ শুরুতে আসতে পারবে। তাহলে শুরুতে চলে আসার অধিকার একমাত্র আছে এই অক্সিলিয়ারি ভার্বগুলির। ইট তো অক্সিলিয়ারি ভার্ব নয়, এই লিস্টে নেই। তখন কি করতে হবে না, এই একটা ডামি অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। ঠিক যেমন বাড়িতে মা না থাকলে রান্না করে দেওয়ার জন্য আমরা কোনো পিসিমণি, মাসিমণি বা কাকিমাকে ডেকে নিয়ে আসি বাড়িতে, ঠিক তেমনি অক্সিলিয়ারি ভার্ব নেই বলে এই ডামি অক্সিলিয়ারি মানে ডু অথবা ডাজ, বুঝতে পেরেছো, ইএস যোগ করা আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে লাগবে, আর পাস্ট টেন্স হলে ডিড। এই তিনটে ভার্বের মধ্যে যে কোনো একটাকে নিয়ে আসতে হবে, সে আগিয়ে আসবে। তাহলে দেখো, আই ইট, যেহেতু এটি প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে ডু অথবা ডাজ, আয়ের সাথে তো আর ডাজ হয় না, তাহলে ডু নিতে হবে। তখন এই ডু ভার্বটা এগিয়ে যাবে, তখন বলতে হবে ডু আই ইট। এইভাবে এই ডু ভার্বগুলোর ব্যবহার করতে হয়। তাহলে ডিড কখন লাগবে স্যার? না, ডিড কখন লাগবে দেখো, যদি এটা পাস্ট টেন্সে থাকতো, মনে করো পাস্ট টেন্সের একটা সেন্টেন্স নিলাম, আমি খেয়েছিলাম, তাহলে হতো আই এট। নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি আগের এই 12 রকম বাক্যে দেখিয়েছিলাম। দেখো, এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে কি করব না, একটা ডামি অক্সিলিয়ারি নেব। এটি যেহেতু পাস্ট টেন্সে ছিল, তাহলে পাস্ট টেন্সের ডামি অক্সিলিয়ারি ভার্ব মানে ডিড নেব। আমি কি খেয়েছিলাম, তখন ওই ডামি অক্সিলিয়ারি ভার্বটা দিয়ে শুরু করব, বলবো ডিড আই। এইবার দেখো, এটা তো অলরেডি পাস্ট টেন্স বলেইছি, তখন এই যে ভার্বটা, দুটো ভার্ব পর পর পাস্ট টেন্স বলা যাবে না, এর টেন্সটা এ নিয়েছে বলেই ডিড হয়েছে, তখন এইটাকে প্রেজেন্ট টেন্সে বলতে হবে সব সময়, ডিড আই ইট। শুধুমাত্র এই কথাটাকেই তুমি কঠিন বলতে পারো, কিন্তু তোমার কি কঠিন লাগছে? নিশ্চয়ই লাগছে না। তাহলে এই কথাটি মনে রাখবে, যখনই ডিড ব্যবহার করব তখনই কিন্তু মেন ভার্বটা প্রেজেন্ট টেন্স করতে হবে। এইটি একটু কষ্ট করে তোমাকে মনে রাখতে হবে, তাহলেই এই প্রশ্ন তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। এইবার তাহলে
ওই যে নেগেটিভ সেন্টেন্স মানে না বলবো কিভাবে, ওখানেও কিন্তু এই অক্সিলিয়ারি ভার্বেরই কাজ। এসো সেটা দেখে নি। দেখো, রহিমা খাবে, রহিমা উইল ইট। তাহলে দেখো এখানে উইল এই যে একটা অক্সিলিয়ারি ভার্ব ছিল, নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম হলো ওই অক্সিলিয়ারি ভার্বটার পরেই তোমাকে নট বসিয়ে দিতে হবে। তাহলে দেখো রহিমা উইল, এই যে নট বসিয়েছি, উইল নট ইট। কিন্তু দেখো বিশু ফুটবল খেলে, বিশু প্লেজ ফুটবল, এই সেন্টেন্সটির মধ্যে কোন রকম অক্সিলিয়ারি ভার্ব ছিল না, একটাই ভার্ব ছিল, মেন ভার্ব। তাহলে এখন একে যদি না বলি, নট কোথায় বসাবো? ওই যে বললাম অক্সিলিয়ারি ভার্বের পরে বসাতে হয়, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই, ডামি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো। যেহেতু ভার্বটার সাথে একটা এস ছিল, এই কারণে আমরা ডাজ নেব। এই ডামি এসে যাওয়া মানেই পরের ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, মানে কোনো টেন্সেই থাকবে না। আমি বোঝার সুবিধার্থে প্রেজেন্ট টেন্স বলছি, এর এসটাই তো এখানে চলে এসেছে। ওই জন্য এই মেন ভার্বটা কিন্তু V0, মানে জিরো টেন্স, এর মধ্যে কোনো টেন্স আর থাকতে পারবে না। আবার একটা মজার জিনিস দেখো, যদি দুটো অক্সিলিয়ারি ভার্ব থাকে, ছেলেরা অনেকক্ষণ ধরে খেলছে, এই অনেকক্ষণ ধরে খেলছে বোঝালে ইংরাজি বলতে হয় বয়েজ হ্যাভ বিন প্লেইং। তাহলে একে যদি আমরা না বাচক বলি, দুটো অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ একটা, বিন একটা, এইটি মেন ভার্ব, তাহলে কখন নট বসাবো না? মনে রাখতে হবে যখন দুটো অক্সিলিয়ারি ভার্ব থাকবে তখন প্রথমটা নিয়েই কাজ করতে হবে, সে তুমি প্রশ্নই করো বা না বাচক বাক্যই বলো, বলতে হবে বয়েজ হ্যাভ নট বিন প্লেইং, দেখো প্রথম অক্সিলিয়ারি ভার্বের পরে। আবার যদি প্রশ্ন করি ছেলেরা কি অনেকক্ষণ ধরে খেলছে, হ্যাঁ বা না জানতে চাইছি, তার মানে WH কোয়েশ্চেন নয়, এটা WH ওয়ার্ড লাগবে না। তখন কোন ভার্বটা আগিয়ে নেব? দুটো অক্সিলিয়ারি ছিল, প্রথমটা আগিয়ে নেব, হ্যাভ বয়েজ বিন প্লেইং। এইভাবে দুটো অক্সিলিয়ারি ভার্ব থাকলে প্রথমটাকে গুরুত্ব দিতে হবে। এইবার আমরা যেটা করব, ওই যে আগের দিনের 12 রকমের সেন্টেন্স আমরা নিয়েছিলাম, ওই 12 রকমের সেন্টেন্সের প্রত্যেকটাকে আমরা 2 রকমের প্রশ্ন করব। আশা করছি ক্লাসটা তোমাদের ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে আমাকে সেটা বুঝিয়ে দাও। তাহলে দেখো আমি প্রয়োজনীয় বাক্যগুলো এখানে লিখে নিয়েছি। এই বক্সে, এই ঘরে আমরা এগুলোকে ওই ইয়েস নো টাইপ প্রশ্ন তৈরি করব, আর ওগুলোকেই কোনো উত্তর জানার জন্য প্রশ্ন করতে গেলে, মানে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে গেলে সেন্টেন্সটা কেমন হবে এটা শিখে নেব। প্রথম সেন্টেন্স দেখো, রবি হাঁটে, নিশ্চয়ই তুমি এর ইংরেজিটা জেনে গেছো এতদিনে, রবি ওয়াক্স। একে যখন প্রশ্ন করব রবি কি হাঁটে, উত্তর হবে হ্যাঁ বা না, তার মানে এই WH ওয়ার্ডগুলো এইগুলো লাগবে না। তাহলে অক্সিলিয়ারি ভার্বটাকে শুরুতে আনতে হবে। কিন্তু এই দেখো ওয়াক্স, এটি কিন্তু ওই অক্সিলিয়ারি ভার্বের লিস্টে নেই, তার মানে একটা ডামি অক্সিলিয়ারি নিতে হবে। এই যে এস যোগ করা ছিল এর জন্য নেব ডাজ, কিন্তু বলেছি তখন পরের ভার্বটা টেন্স ছাড়াই বসাতে হবে। তাহলে কি বলবো? ডাজ রবি ওয়াক, রবি কি হাঁটে। এবারে যদি কোনো উত্তর জানার জন্য বলি রবি কোথায় হাঁটে বা রবি কখন হাঁটে, কখন বললে হোয়েন দিয়ে কোয়েশ্চেন করব, কোথায় বললে হোয়ার দিয়ে কোয়েশ্চেন করব। তাহলে এই প্রশ্নটারই শুরুতে হোয়ারটা বসিয়ে দিতে হবে, হোয়েনটা বসিয়ে দিতে হবে। তাহলে কি বলবো তুমি বলো? যদি তুমি বলতে পারো আমার আগে আগে, তাহলে ভিডিওটা পজ করে তুমি কমেন্ট বক্সে একটা একটা করে লিখতে থাকো, এতে তোমারও প্র্যাকটিস করা হয়ে যাবে আমার সাথেই। তাহলে বলবো দেখো, হোয়ার
ডাজ রবি ওয়াক? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার পরেরটা দেখো তাহলে। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। তুমি বাজারে যাচ্ছ, ইউ আর গোয়িং টু মার্কেট। তুমি কি যাচ্ছ? তাহলে WH ওয়ার্ড লাগবে না, শুধু এই যে অক্সিলিয়ারি ভার্বটা দেখতে পাচ্ছ একে শুরুতে বসিয়ে দাও। তাহলে বলবো তুমি কি যাচ্ছ, এর ইংরাজি বলবো আর ইউ গোয়িং। যদি বলতাম তুমি কি বাজারে যাচ্ছ, তাহলে আর ইউ গোয়িং টু মার্কেট, এগুলো সব শেষে বললেই হবে। তুমি কখন বাজারে যাচ্ছ, কি বলবো? শুধু কখন কথাটা জুড়ে দেবো, হোয়েন আর ইউ গোয়িং টু মার্কেট। পরেরটা দেখো, শ্রেয়া এসেছে। নিশ্চয়ই তুমি এর ইংরেজি জানতে, শ্রেয়া হ্যাজ কাম। এবার যদি বলি শ্রেয়া কি এসেছে, হ্যাঁ বা না জানতে চাইছি, তাহলে বলবো এই হ্যাজটা শুরুতে নিয়ে যান। বলবো হ্যাজ শ্রেয়া কাম। শ্রেয়া কি এসেছে? শ্রেয়া কি আমাদের বাড়িতে এসেছে? হ্যাজ শ্রেয়া কাম টু আওয়ার হাউস? বড্ড সহজ না? দেখো, শ্রেয়া কখন এসেছে, কি দিয়ে শুরু করতে হবে? হোয়েন দিয়ে। বলতে হবে হোয়েন হ্যাজ শ্রেয়া কাম। ব্যাস, এই তো হয়ে গেল। কি এমন জটিল ব্যাপার বলো? তুমি এর পরের গুলো নিশ্চয়ই পারবে। দেখো, আমি তোমাকে দেখেছিলাম। আগে তুমি এর ইংরেজিটা বলো, কমেন্ট করে দেখাও। সিম্পল পাস্ট টেন্স, এর ইংরেজি বলবো দেখো, আমি তোমাকে দেখেছিলাম, আই স ইউ। ঠিক বলেছি আমি? তাহলে একে যখন প্রশ্ন করব আমি কি তোমাকে দেখেছিলাম, অক্সিলিয়ারি ভার্ব খুঁজবো। আই স ইউ, দেয়ার ইজ নো অক্সিলিয়ারি ভার্ব ইন দিস সেন্টেন্স, সো you need to use dummy auxiliary. Since the verb is in past tense, so you need to use did. But remember, the main verb saw will become see, because see is the root verb. তাহলে আমি কি দেখেছিলাম, বলবো did I see you? আমি কখন তোমাকে দেখেছিলাম বা আমি কোথায় তোমাকে দেখেছিলাম, তাহলে হোয়েন দিয়ে বা হোয়ার দিয়ে বলবো, হোয়ার ডিড আই সি ইউ। ব্যাস হয়ে গেল, খুব ইজি। পরেরটা দেখো, তোমরা গান শুনছিলে, এটাকে ইংরেজিতে কি বলবো আগে বলো? ইউ ওয়ার লিসেনিং টু মিউজিক বলতে হয়, এই লিসেন বললে টু বলতে হয়। তাহলে এইটার ইংরেজিটা আগে লিখে নিই। আমি প্রথম ক্লাসটায় অনেক ভার্ব, নাউন, তার বাংলাগুলোর ইংরেজি পিডিএফ আকারে দিয়েছিলাম। তোমরা যারা এখনো সেটা পড়োনি, ওখান থেকে দরকারি সমস্ত ভার্বগুলো পেয়ে যাবে। আর এরকম অনেক স্যাম্পল সেন্টেন্সও আমি দিয়েছিলাম। সেখান থেকে বলেইছি আমি প্রত্যেক দিন 2 বেলা 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি যে 4টে ক্লাস দেব, আজ দ্বিতীয় ক্লাস, আরো 2 সপ্তাহে দেব, তুমি পরিষ্কারভাবে ইংরাজি বলতে পেরে যাবে এই 1 মাসের মধ্যে। এই চ্যালেঞ্জ যেমন আমি নিয়েছি, তুমিও কিন্তু চ্যালেঞ্জ ব্রেক করবে না, তুমিও এই চ্যালেঞ্জটা চালিয়ে যাও। ইংরাজি তোমাকে শিখতেই হবে। দেখো, ইউ আর লিসেনিং টু মিউজিক, তুমি কি গান শুনছিলে, হ্যাঁ বা না উত্তর চাইছি। তাহলে ওয়ার অক্সিলিয়ারি ভার্ব কি, একটু ভেবে দেখো, আমি তারপরে বলছি। হ্যাঁ, লিস্টে দেখে নাও, অক্সিলিয়ারি ভার্ব। তাহলে হবে ওয়ার ইউ। তুমি কার গান শুনছিলে, ভালো করে বাংলাটা আগে খেয়াল করো। তুমি কার গান শুনছিলে,
এই যখনই কার বলছি সাথেই কিন্তু গানটা বলতে হচ্ছে। তুমি লিস্টে দেখো, যখনই হুজ বলবো, হুইচ বলবো, তখনই সাথে একটা করে নাউন বলতে হচ্ছে। ঠিক তেমনি হাউ লং, হাউ ওল্ড, হাউ মেনি, এগুলো একসাথেই বলতে হয়। তাহলে যখন বলবো কার গান, হুজ বললেই সঙ্গে মিউজিকটা একসাথে নিতে হচ্ছে, কিন্তু বলবো হুজ মিউজিক। এবার বাকিটা বলো, ওয়ার ইউ লিসেনিং। দেখো কত সহজে তুমি এত সুন্দর সুন্দর ইংরাজিগুলো শিখে যাচ্ছ। এবার পরের সেন্টেন্সটার দিকে খেয়াল করো, আমি এটা একটু মুছে দিলাম। দেখো, ছেলেটি কলম কিনবে, ইংরাজিতে কি বলবো? আমি বলার আগে তুমি পারলে কমেন্ট করে দেখাও। দ্য বয় উইল বাই, বাই মানে কেনা, নিশ্চয়ই তুমি জেনে গেছো। আ পেন। তুমি প্রশ্ন করতে পারো, স্যার আ পেন কেন এলো? আমি তো একটি কলম কিনবে বলিনি। পেন মানে শুধু এই পেনটা নয়, পেন মানে যে কোনো পেন, অনেক আছে। অনেক আছে, তার মধ্যে একটা, এইগুলিকে কমন নাউন বলি। এই রকম থাকলে একটা এ দিয়ে বলতে হয়। যদি এগুলো অনেক থাকতো, আমি অনেকগুলো কলম কিনবো, তখন আর এটা বলতে হতো না। তাহলে দেখো, ছেলেটি কি পেন কিনবে, কি বলবো বলো? এই উইলটাকে শুরুতে নিয়ে যাব, নিশ্চয়ই বুঝতে পারছো। এইবার যদি প্রশ্ন করি ছেলেটি কোথায় পেন কিনবে, তাহলে হোয়ার দিয়ে শুরু করতে হতো, হোয়ার উইল দ্য বয় বাই আ পেন। কিন্তু আমি প্রশ্নটা একটু অন্যরকম করেছি, ছেলেটি কোন পেনটি কিনবে। তাহলে দেখো, হুইচ পেন, কোন পেনটি। তুমি নিশ্চয়ই লিস্টেও দেখতে পাচ্ছ হুইচ পেন। তাহলে এটাকে কিভাবে বলবো? দেখো, আমরা বলবো হুইচ পেন এবার পরেরটা দেখো, আমরা টিভি দেখতে চাই, এটাকে ইংরেজিতে কি বলবো? আমরা টিভি দেখতে চাই। তাহলে আমরা চাই টিভি দেখতে, উই ওয়ান্ট টু ওয়াচ টিভি। কেন ওয়াচ বলতে হলো না, যেটা অনেকক্ষণ ধরে আমরা দেখি, আমরা টিভিটার দিকে তাকিয়ে চলে আসি না, টিভিটা অন করে টিভিতে কোনো প্রোগ্রাম দেখি, মাঠে গিয়ে খেলা দেখি, যেটা অনেকক্ষণ ধরে দেখি আমরা, একে ওয়াচ বলতে হয়। তাহলে দেখো, উই ওয়ান্ট টু ওয়াচ টিভি, আমরা টিভি দেখতে চাই। আমরা কি টিভি দেখতে চাই? তাহলে একে প্রশ্ন করতে গেলে অক্সিলিয়ারি ভার্ব তো শুরুতে নেই, ডু ভার্ব লাগবে, একটা ডামি ভার্ব লাগবে। তাহলে ওয়ান্ট প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে ডু আনবো। তাহলে দেখো, ডু উই। এবার যদি বলি আমরা কার সাথে টিভি দেখতে চাই, উইথ হুম। বিষয়টা তোমার কাছে নতুন বলে হয়তো একটু কখনো কখনো জটিল লাগছে। তুমি এই ভিডিওটা একাধিকবার দেখো, তোমার হাতে 7 দিন টাইম আছে, তুমি যতবার খুশি দেখো, দেখলেই দেখবে এগুলো ক্রমশ খুব ইজি লাগছে। আর এই ধরনের সেন্টেন্স তুমি বানিয়ে বানিয়ে ভার্বগুলো পাল্টে পাল্টে নিজেই পারবে, তবেই তো আমার এই পরিশ্রম সফল হবে নাকি। দেখো পরেরটা, তোমার কথা বলা উচিত নয়, কি বলবো ইংরেজিতে? এখানে নয় একটা নেগেটিভ সেন্টেন্স একসঙ্গে বলেছি, তাহলে নয়টা বাদ দাও, তোমার কথা বলা উচিত, ইউ শুড স্পিক বা ইউ শুড টক। নয় অক্সিলিয়ারি ভার্বের পরে শুড অক্সিলিয়ারি ছিল, ওর পরে নট বসিয়ে দাও, তাহলে বলবো ইউ শুড নট স্পিক। তাহলে বললাম, একে যদি প্রশ্ন করি তোমার কি কথা বলা উচিত নয়, তাহলে প্রশ্নের মধ্যে যদি না থাকে, আমরা ওই নটটাকে না ওই অক্সিলিয়ারিটার সাথে জুড়ে দেব, এটি সবচেয়ে সহজ উপায়।
শুডন্ট, শুডন্ট এটি মানে হলো শুড নট, একসঙ্গে জুড়ে দিয়েছি। শুডন্ট, শুডন্ট ইউ স্পিক, তোমার কখন কথা বলা উচিত নয়। একই ব্যাপার, হোয়েন দিয়ে শুরু করবে, তাহলে এখানে হোয়েন বলবে, হোয়েন শুডন্ট ইউ স্পিক। এবার দেখো, দিয়া সাঁতার কাটতে পারে না, তাহলে নাটা বাদ দাও, দিয়া সাঁতার কাটতে পারে, দিয়া ক্যান সুইম। এবারে না যোগ করলে ক্যানের পরে নট বসিয়ে দেব, দিয়া ক্যান নট সুইম। তাহলে এটার ইংরাজি হবে দিয়া। এইবার দিয়া কি সাঁতার কাটতে পারে না? কি বলেছি, নটটা অক্সিলিয়ারির সাথে জুড়ে রাখতে, তাহলে বলবো ক্যান নট, বা তুমি ক্যান্টও বলতে পারো, কান্ট দিয়া সুইম। দিয়া কোথায় সাঁতার কাটতে পারে না, মানে নদীতে না পুকুরে, এ কথা বলতে চাইছি। তাহলে হোয়ার দিয়ে শুরু করবো, হোয়ার কান্ট দিয়া সুইম। তাহলে এখানে বলবো হোয়ার দিয়ে হোয়ার। এইবার দেখো, আমার ইংরাজি শেখা দরকার, এইটাকে আগে ইংরাজিতে কি বলবো তুমি আমাকে কমেন্ট করে দেখাও, দেখি তুমি কতটুকু শিখেছো। এটাকে বলবো, দেখো, আই নিড টু লার্ন ইংলিশ। এটাকে বলবো আই, আমার কি ইংরাজি শেখা দরকার, ওই লিস্টের অক্সিলিয়ারি ভার্বগুলো নেই, তাহলে ডু নেব, একটা প্রেজেন্ট টেন্স ছিল বলে ডু নেব, বলবো ডু আই নিড টু লার্ন ইংলিশ। এবার যদি বলি আমার কোথায় ইংরাজি শেখা দরকার, তাহলে হোয়ার দিয়ে শুরু করব। আমার কখন ইংরাজি শেখা দরকার, তাহলে হোয়েন দিয়ে শুরু করব। এইভাবে তুমি যে কোনো প্রশ্ন তৈরি করে নিতে পারবে, মূল যে সেন্টেন্সটা এটা দেখে। তাহলে রবি কি হাঁটে, একে যখন তুমি ইংরাজি বলতে যাচ্ছ, এই কি মানে এই ক দিয়ে যে কথাটা বাদ দাও, প্রথমে দিলেই আসছে দেখো রবি হাঁটে। এইবার তুমি তাকে প্রশ্নে পরিণত করো, এইভাবে তুমি যে কোনো প্রশ্ন তৈরি করতে পারবে। আমি কয়েকটা ব্যতিক্রমী প্রশ্ন এবারে তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। যদি কে দিয়ে প্রশ্ন করা হয়, কে তোমাকে সাহায্য করেছিল, তাহলে তুমি কে কথাটাকে যদি বাদ দাও, তোমাকে সাহায্য করেছিল। মনে করো রানী তোমাকে সাহায্য করেছিল, মনে করো সেন্টেন্সটা বলেছিলাম রানী হেল্পড ইউ, অক্সিলিয়ারি ভার্ব ছিল না, এখন তাহলে ডিড দিয়ে শুরু করতে হয় না। যদি কে দিয়ে প্রশ্ন করো, তখন কিন্তু ওই জোর করে ডামি অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে না। এই কে দিয়ে প্রশ্ন করলে এটি একটি স্পেশাল জিনিস, এখানে তোমাকে আর ডামি অক্সিলিয়ারি আনতে হবে না। তাহলে বলবো কে তোমাকে সাহায্য করেছিল, হু হেল্পড ইউ। কে তোমাকে এটা দিয়েছিল, হু গেভ ইট টু ইউ। কে তোমাদের বাড়িতে এসেছিল, হু কেম টু ইউর হাউস। তাহলে এই হু দিয়ে প্রশ্ন মানে কে প্রশ্নটা একটু আলাদা, এটি নিশ্চয়ই তোমার মনে থাকবে। এবার দেখো, তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। কত এর ইংরাজি হাউ ওল্ড। সে কতগুলো ইংলিশ এনেছে, তাহলে বলবো হাউ মেনি, গোনা যায় ওই জন্য হাউ মেনি, আর পরিমাণ বোঝালে হাউ মাচ। হাউ মেনি হিলসা হ্যাজ হি ব্রট। আমাকে এক গ্লাস জল দেবে, মনে করো তুমি বাড়ি ফিরে মাকে বলছো মা একটু ভাত দেবে, তার মানে তুমি কি মাকে প্রশ্ন করছো দেবে কি দেবে না, না, তুমি কিন্তু অনুরোধ করছো।
তুমি বলতে চাইছো আমাকে ভাত দাও। অনেক সময় এই প্রশ্নগুলো দিয়ে অনুরোধ করা হয়। একে তুমি ইংরেজি বলতেই পারো যে উইল ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এইভাবে বলতেও পারি, কিন্তু প্রয়োজন নেই এখানে প্রশ্ন করার। একে খুব বুদ্ধি করে স্মার্টলি তুমি বলতে পারো প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আসলে অনেক সময় আমরা প্রশ্ন করি কিন্তু আসলে অনুরোধ করছি। তুমি বন্ধুকে বলছো আমাকে কিছু টাকা দিবি, মানে বলতে চাইছো প্লিজ গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দে। এই অনুরোধটা আমরা কখনো কখনো প্রশ্নের আকারেও করে থাকি। এই জন্য এই ক্ষেত্রে অনুরোধের প্রশ্নগুলো তুমি অ্যাভয়েডও করতে পারো। তাহলে আজকের ক্লাসে তুমি নিশ্চয়ই ভালোভাবে শিখে নিয়েছো কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। সামনের এক সপ্তাহ প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টা তুমি যদি প্র্যাকটিস করে যাও, নিজে নিজে মনে মনে বিভিন্ন প্রশ্ন তৈরি করবে আর প্র্যাকটিস করবে। যদি তুমি এটা করতে পারো তাহলে 1 সপ্তাহের মধ্যে তুমি প্রশ্নে এক্সপার্ট হয়ে যাবে। পরের 2 সপ্তাহে অন্য আর 2 নিয়ম ভালোভাবে শিখিয়ে দিলেই তুমি খুব ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পেরে যাবে। আজকের ক্লাস তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবে। চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। See you in the next class. Thank you for watching.